জনি কাউকো হোয়াট আ প্লেয়ার। সত্যি জনি কাউকো যে কোন লেভেলের প্লেয়ার, কোন স্ট্যাচারের প্লেয়ার, সেটা কিন্তু গতকালকের যে আইএসএল ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে, সেই ম্যাচে আবারও আমরা দেখতে পেলাম সত্যি অনবদ্য পারফরমেন্স জনি কাউকোর। গতকালকের ওই ম্যাচটায় মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু 4-2 গোলে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। এছাড়াও গতকাল আরো একটা ম্যাচ ছিল সন্ধ্যে 7:30 থেকে। মোহনবাগানের ম্যাচটা ছিল বিকেল 5টা থেকে গতকাল, এবং সন্ধ্যে 7:30টার ম্যাচটাই কিন্তু ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির। ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু খুব কষ্টার্জিত একটা জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। 1-0 গোলে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, গেম প্ল্যান এফসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই দুটো ম্যাচের কিন্তু আমরা ম্যাচ রিভিউ করবো, ম্যাচ দুটো প্রসঙ্গে কিছু কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে মেন টপিকে যাওয়ার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই যদি গতকাল বিকেল 5টায় আইএসএল এ যে ম্যাচটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে, সেই ম্যাচ নিয়ে কথা বলি। তো একটা দারুণ ম্যাচ হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস এর হোম ম্যাচ ছিল, এবং সেই ম্যাচে যারা দর্শক আসনে ছিলেন গ্যালারিতে, তারা একটা অনবদ্য ম্যাচের কিন্তু সাক্ষী হয়ে থাকলেন। মোহনবাগান সুপার জায়ান্টস প্রথম দিকে পিছিয়ে পড়েও যেভাবে কামব্যাক করলো ম্যাচটায় এবং অসাধারণ ফুটবল খেলে জিতলো 4-2 গোলে। সত্যি একটা দারুণ ম্যাচ কিন্তু আমরা দেখেছি। অসাধারণ ফুটবল খেলেছেন মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়াররা। তো গতকালকের ম্যাচটার কথায় যদি আসি, গতকালকের ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হবে, জমজমাট হবে, সেরকমটা কিন্তু আমি তোমাদের গতকালকের ম্যাচ প্রিভিউ এর ভিডিওতে বলেছিলাম যে ম্যাচটা কিন্তু বেশ ভালো হবে, কারণ নর্থ ইস্ট একটা ভালো টিম। বেশ কিছু ইন্ডিয়ান ভালো প্লেয়ার রয়েছে নর্থ ইস্ট টিমটায়, এবং তাদের যে বিদেশি প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট স্কিলফুল এবং কোয়ালিটি রয়েছে। এবং প্রথমার্ধের একদম শুরুর দিকেই কিন্তু নর্থ ইস্ট একটা গোল পেয়ে এগিয়ে যায়। পেনাল্টিতে গোল করেন টমি জুরিচ। পেনাল্টিটার ক্ষেত্রে দীপেন্দু বিশ্বাসের ব্যাড লাক বলবো নাকি ইনএক্সপিরিয়েন্স বলবো আমি জানি না, বাট দীপেন্দু বিশ্বাস হয়তো পরবর্তীকালে তার মনে হবে যে পেনাল্টিটা হয়তো অ্যাভয়েড করা যেত। ওখানে খুব আর্লি উনি বলটাকে ক্লিয়ার করতে যান, ডাইভ মেরে দেন খুব আর্লি বক্স, এবং বক্সে কিন্তু তার বলে হাত লেগে যায়। হাতটা যদি স্ট্রেচ না থাকতো সেক্ষেত্রেও হয়তো পেনাল্টিটা অ্যাভয়েড করা যেত। তো যাই হোক, টমি জুরিচ কিন্তু গোল করে এগিয়ে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে, এবং সেক্ষেত্রে পেনাল্টিটা কিন্তু বাঁচানোও যেত। বিশাল কাইত তিনি সেভ করতে পারতেন পেনাল্টিটা, বাট বলটা এতটাই পেস ছিল যে বলটা কিন্তু জালে জড়িয়ে যায়। তো 1-0 গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তারপরেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেকগুলো চান্স পেয়েছিল, যেখানে আমার মনে পড়ছে একটা বল কিন্তু বারে লাগে, পোস্টে লাগে, নাহলে কিন্তু সেখানে 2-0 গোলে এগিয়ে যেত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বাট তারপর থেকে মোহনবাগান কিন্তু কামব্যাক করতে শুরু করে, এবং আমার অ্যাটলিস্ট মনে হচ্ছিল ফার্স্ট হাফের খেলা দেখে, তোমাদের কজনের মনে হয়েছে আমি জানি না। তো ফার্স্ট হাফে যতবার মোহনবাগান বল পায় ততবারই কিন্তু আমার মনে হচ্ছিল যে মোহনবাগান যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচে কামব্যাক করবে, গোল করবে, এবং সেটাই কিন্তু হয়। ফার্স্ট হাফের একেবারে শেষের দিকে অ্যাডেড টাইম, ইঞ্জুরি টাইমে কিন্তু মোহনবাগান দুটো গোল করে 2-1 গোলে এগিয়ে যায় ফার্স্ট হাফের শেষে, যেখানে মোহনবাগানের হয়ে ফার্স্ট গোলটা করেন গতকালকের ম্যাচে লিস্টন কোলাসো। জনি কাউকোর একটা অ্যাসিস্ট ছিল, এবং লিস্টন কোলাসো কিন্তু অনবদ্য ফিনিশিং করেন। তো 1-1 হয়ে যায় তখন রেজাল্ট, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু জনি কাউকোর আবার অ্যাসিস্ট, যেখানে হেড দিয়ে জনি কাউকো কিন্তু একেবারে জেসন কামিংসের পায়ে বলটা পুরো সাজিয়ে দেন। জাস্ট জেসন কামিংসকে ওখানে পাটা ঠেলে পায়ে বলটা মেরে জালে ঢোকাতে হতো, এবং জেসন কামিংস কিন্তু সেটা করেন, এবং জেসন কামিংসের গোলে 2-1 গোলে কিন্তু এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস, এবং 2-1-এই ফার্স্ট হাফ শেষ হয়। 2-1 রেজাল্টটা যখন দেখলাম আমি ফার্স্ট হাফে, তখনই কিন্তু আমার মনে হচ্ছিল যে ম্যাচটা কিন্তু সেকেন্ড হাফে আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ 1 গোলের ব্যবধান কখনোই নিরাপদ নয়। তো সেকেন্ড হাফ শুরু হয়, এবং যেমনটা ভেবেছিলাম তেমনটাই সেকেন্ড হাফের আবার শুরুর দিকে কিন্তু টমি জুরিচ গোল করে দেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে, এবং 2-2 হয়ে যায় রেজাল্ট। তো আবার একটা দারুণ গোল। টমি জুরিচ যে কোন লেভেলের প্লেয়ার সেটা সত্যি আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি। গত ম্যাচে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গলের এগেনস্টে, সেখানে যে তিনি গোলটা করেছিলেন, একটা গোল ছিল তার অনবদ্য বিশ্বমানের গোল, এবং গতকালকের ম্যাচেও মোহনবাগানের এগেনস্টে যে গোলটা তিনি করলেন, সেকেন্ড গোলটা দারুণ ফিনিশিং। তো 2-2 হয়ে যায় রেজাল্ট। বাট তারপরের 8-10 মিনিটের মধ্যেই কিন্তু মোহনবাগান মোটামুটি বলা যায় গতকালকের খেলাটা নিজের পকেটে পুড়ে ফেলে, যেখানে 3 নাম্বার গোল মোহনবাগানের হয়ে 3 নাম্বার গোলটা করেন দিমিত্রি পেট্রাটোস। অনবদ্য ফিনিশিং, এবং দিমিত্রি পেট্রাটোস যে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম সেরা ফরেনার বললে ভুল হবে, সেরা প্লেয়ার, সেটা কিন্তু তিনি প্রত্যেকটা ম্যাচে বোঝাচ্ছেন।
গত মরশুম থেকে এখনো পর্যন্ত দিমিত্রি পেট্রাটোস যেভাবে ফুটবল খেলছেন তাতে আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে যে এই মুহূর্তে গত মরশুম থেকে এখনো পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারটার নাম কিন্তু দিমিত্রি পেট্রাটোস। তিনি প্রত্যেক ম্যাচে কোনো না কোনোভাবে অবদান রাখছেন, কখনো ফাইনাল থার্ডে গিয়ে তিনি ভালো অ্যাটাক ক্রিয়েট করছেন, কি পাস বাড়াচ্ছেন, কখনো অ্যাসিস্ট করছেন, কখনো নিজেই গোল করছেন। তো অসম্ভব ভালো ফুটবল কিন্তু দিমিত্রি পেট্রাটোস খেলছেন। তো 3 নম্বর গোলটা পেট্রাটোস করেন, যেখানে জেসন কামিংসের একটা বল ছিল, অ্যাসিস্ট হয়তো ডিফ্লেকশন ছিল, সেভাবে আমি বুঝতে পারিনি যে ডিফ্লেকশন ছিল কিনা, বাট দিমিত্রি পেট্রাটোস যে বলটা পান, ইজি ছিল না ওখান থেকে গোল করা, বাট গোল করে কিন্তু 3-2 গোলে এগিয়ে দেন মোহনবাগান সুপার জায়ান্টসকে। তার কিছুক্ষণ পরেই জনি কাউকোর একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট, অসাধারণ পাস তিনি বাড়ান সাহাল আব্দুল সামাদের জন্য, এবং সামাদ কিন্তু গোল করে দেন। যদিও সেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপারের সেটা সেভ করা উচিত ছিল। তো যাই হোক, সাহাল আব্দুল সামাদ গোল করে দেন এবং সাহাল আব্দুল সামাদ কিন্তু 4-2 গোলে এগিয়ে দেন মোহনবাগান সুপার জায়ান্টসকে। এবং সাহাল আব্দুল সামাদের কিন্তু মোহনবাগান জার্সি গায়ে আইএসএল এ প্রথম গোলটা হয়ে যায়। তো এরপরে গোলটা হওয়ার পরেই কিন্তু মোহনবাগানে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই। দীপক টাংরি মাঠে নামেন, আরমান্দো সাদিকু মাঠে নামেন, এবং সবচেয়ে বড় কথা আনোয়ার আলী মাঠে নামেন। এবং আনোয়ার আলীকে কিন্তু দেখে বেশ ফিটই মনে হয়েছে যতক্ষণ তিনি মাঠে ছিলেন সেকেন্ড হাফে নামার পর। তো মোহনবাগান ডমিনেট করে 4-2 গোলে জিতে যায়। সেটা 5-2, 6-2ও হতে পারতো। আরও কয়েকটা সুযোগ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস তৈরি করেছিল, বাট সেগুলো গোল হয়নি। তো 4-2 গোলে জিতে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। নিজেদের হোম ম্যাচ ছিল এবং এই ম্যাচটা জয়ের ফলে যে 3 পয়েন্ট মোহনবাগান পায়, তার ফলে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে মোহনবাগান 2 নম্বরে চলে এসছে। 14 ম্যাচ খেলে 29 পয়েন্ট পেয়ে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে। অনেকটা এগিয়ে গেল বলা যায় বাকি টিমগুলোর তুলনায় আইএসএল এর যে লিগ শিল্ড সেটা জয়ের ক্ষেত্রে। যদিও এফসি গোয়া মোহনবাগান সুপার জায়ান্টসের তুলনায় এখনো কিছুটা বেটার পজিশনে রয়েছে, কারণ তাদের পয়েন্ট সংখ্যা এখন 13 ম্যাচ খেলে 28। যদি তারা 14th ম্যাচটা, তাদের 14 ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে 14 ম্যাচে 31, এবং মোহনবাগানের এই মুহূর্তে পয়েন্ট রয়েছে 14 ম্যাচে 29। সুতরাং 2 পয়েন্টে এগিয়ে থাকবে এফসি গোয়া। বাট আমি মনে করি এইভাবে যদি মোহনবাগান পরপর ম্যাচ জিততে থাকে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকে রোখা খুব মুশকিল হয়ে যাবে যে কোনো টিমের জন্যই, যে কোনো টিমের পক্ষেই। তো একটা ভালো রিদিমে চলে এসছে মোহনবাগান সুপার জায়ান্টস। তো গতকালকের ম্যাচে যে পজিটিভ দিকগুলো আমার খুব চোখে পড়েছে, পুরোটাই বেসিক্যালি পজিটিভই ছিল, বাট তাও মেন যে পজিটিভ দিকগুলো চোখে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের, সেগুলো এবার বলবো। অবশ্যই জনি কাউকোর ফর্মে ফিরে আসা। দেখো, জনি কাউকোকে যখন আবার ফিনল্যান্ড থেকে উড়িয়ে আনা হলো, তখন মনে হচ্ছিল যে জনি কাউকো কি ফুললি ফিট রয়েছেন। যদি জনি কাউকোকে দলে রেজিস্টার করানো হয়, তাহলে কার জায়গায়? যখন হুগো বুমোকে বাদ দিয়ে, হুগো বুমোকে আনরেজিস্টার করে জনি কাউকোকে নেওয়া হলো, তখন অনেক প্রশ্ন উঠেছিল, এটা কি সঠিক সিদ্ধান্ত হলো? তো এত কিছু প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল। বাট জনি কাউকো যখন প্রথম মাঠে নামলেন, তখন কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তিনি ফুললি হয়তো ফিট নন, কিছুটা টাইম লাগবে, ভালো টাচে রয়েছেন। বাট গতকালকের ম্যাচটা কিন্তু প্রুভ করে দিল জনি কাউকো কোন লেভেলের প্লেয়ার, এবং তাকে দলে ইনক্লুড করার যে ডিসিশনটা হাবাস নিয়েছিলেন সেটা কতটা ঠিক ছিল। অনবদ্য ফুটবল কিন্তু জনি কাউকো খেলছেন এই মুহূর্তে। এই ফর্মে যদি জনি কাউকো, দিমিত্রি পেট্রাটোস বা মোহনবাগানের বাকি প্লেয়াররা খেলতে পারে, দারুণ ব্যাপার হবে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য। এবং দিমিত্রি পেট্রাটোস অপর এক প্লেয়ার, আমি এর আগেই একটু আগে বললাম ভিডিওতে, অনবদ্য ফুটবল কিন্তু তিনি প্রত্যেকটা ম্যাচেই খেলছেন। নতুন করে বলার কিছু নেই তাকে নিয়ে। গতকালও একটা তিনি গোল করেছেন, অনবদ্য গোল ছিল। এবং আনোয়ার আলীর ফিরে আসা, এটাও একটা পজিটিভ দিক, ফিট হয়ে যাওয়া। এছাড়া দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারের এত ভালো ফুটবল খেলা, এটাও সত্যি কিন্তু ভীষণ বড় প্লাস পয়েন্ট। এবং গতকালকে যে স্টার্টিং 11 মোহনবাগান নামিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটার এগেনস্টে, সেখানে কিন্তু অভিষেক প্রথম থেকে ছিলেন, দীপক টাংরি ছিলেন না, জনি কাউকো ছিলেন প্রথম থেকে। যেমনটা আমি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে বলেছিলাম যে জনি কাউকো যদি ফুললি ফিট থাকেন, হয়তো তাকে নামানো হবে, এবং সেটাই কিন্তু ছিল। প্রথম থেকেই কিন্তু তিনি ছিলেন স্টার্টিং 11-এ। আরমান্দো সাদিকু স্টার্টিং 11-এ ছিলেন না, জেসন কামিংস ছিলেন, যেখানে আমি ভেবেছিলাম হয়তো সাদিকুকে নামানো হবে স্টার্টিং 11-এ, বাট জেসন কামিংস ছিলেন, এবং সেটা কিন্তু তিনি প্রুভ করলেন যে তিনি গোল করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন। গতকালকের ম্যাচটা কিন্তু কামিংসের জন্য বেশ ভালো গিয়েছে। তো আশা করবো মোহনবাগান এই রিদিমেই এগোতে থাকবে, এবং আগামী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতেও ভালো রেজাল্ট করবে এবং জয়ের ট্র্যাকেই থাকবে।
তো পরবর্তী যে ম্যাচটা ছিল গতকাল সন্ধ্যে 7:30 থেকে, যেখানে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসির এগেনস্টে, সেই ম্যাচটা কিন্তু তারা কোনো রকমে কষ্টার্জিত জয় বলা যায়, ক্লেইটন সিলভার গোলে কিন্তু 1 গোলে জেতে ইস্টবেঙ্গল এফসি। এবং এই ম্যাচটা জয়ের ফলে 3টে মূল্যবান পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল পায়, এবং ইস্টবেঙ্গল টপ 6-এ থাকার, আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ 6-এ থাকার যে রেস চলছে সেই রেসে কিন্তু নিজেদেরকে বজায় রাখে। বাট গতকালকের ম্যাচটার কথা যদি বলি, ইস্টবেঙ্গলের খুব একটা ভালো ফুটবল খেলেছে সেরকম কিন্তু বলা যাবে না, বরং এটা বলা যেতে পারে যে যদি ম্যাচটা ড্র হয়ে যেত, হায়দ্রাবাদ এফসি যদি ড্র করে দিত ম্যাচটা, তাহলে হয়তো কিছু সেরকম বলা থাকতো না। কারণ হায়দ্রাবাদ এফসি এত সুন্দর ফুটবল খেলেছে ওই জুনিয়র স্কোয়াড নিয়ে, তোমরা সবাই জানো একমাত্র বিদেশি ছিলেন জোয়াও ভিক্টর। ওই রকম একটা জুনিয়র স্কোয়াড নিয়ে যেভাবে লড়াই করেছে হায়দ্রাবাদ এফসি ইস্ট বেঙ্গলের এগেনস্টে, তারা যদি গোল দিয়ে দিত গতকালকের ম্যাচে এবং 1-1 হয়ে যেত রেজাল্টটা, সেখানে কিন্তু কিচ্ছু বলার থাকতো না। ইস্ট বেঙ্গলের আমি জানি না কি হয়েছে, কালিঙ্গা সুপার কাপ 2024 জেতার পর আমরা এক্সপেক্ট করেছিলাম ইস্ট বেঙ্গল সেই কন্টিনিউ করবে, সেই ফর্মটাকে কন্টিনিউ করবে, সেই রকম ভালো ফুটবল খেলবে, বাট সেটা কিন্তু আমরা আইএসএল এ দেখতে পাচ্ছি না। আইএসএল শুরু হওয়ার পর থেকে, ব্রেকের পর থেকে আমরা জানি না যে কেন ইস্টবেঙ্গলের সাথে এটা ঘটছে। হতে পারে হয়তো সাউল ক্রেসপোর ইনজুরিটা একটা বড় ফ্যাক্টর, হতে পারে হয়তো বোরা হেরেরা দল থেকে চলে যাওয়া এফসি গোয়াতে, সেটা একটা বড় ফ্যাক্টর, হতে পারে পারদোর না থাকা, সেটা একটা ফ্যাক্টর, গতকালকের ম্যাচে মহেশ ছিলেন না, লালচুং নোংগা ছিলেন না, সেটাও ফ্যাক্টর হতে পারে। বাট যারা রয়েছেন, যারা কালকে খেলেছিলেন, গতকালকের ম্যাচটা যারা খেলেছিলেন হায়দ্রাবাদের এগেনস্টে, তারা তো যথেষ্ট এক্সপিরিয়েন্সড। অন্তত হায়দ্রাবাদে যারা খেলছিল, যে সমস্ত বাচ্চা প্লেয়াররা খেলছিল, জুনিয়র প্লেয়াররা খেলছিল, তাদের থেকে তো বেশি এক্সপিরিয়েন্সড। তো তারা কেন এই ধরনের ফুটবল খেলছেন? খুব একটা ভালো ফুটবল কিন্তু আমরা কালকে দেখিনি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কাছ থেকে। সবচেয়ে বেশি অবাক করছেন এখানে ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভাস্কেজ। আমি জানি না তারা এত ভালো প্রোফাইলের বিদেশি, বাট ফেলিসিও ব্রাউন এখনো পর্যন্ত ফার্স্ট ম্যাচে তিনি গোল পেয়ে গিয়েছিলেন ইস্ট বেঙ্গলের জার্সিতেই, বাট এখনো পর্যন্ত ফেলিসিও ব্রাউনকে কিন্তু নট আপ টু দ্য মার্ক, তাকে কোথাও না কোথাও মনে হচ্ছে ফুললি ফিট নন, 100% এখনো ম্যাচ ফিট নন। ভিক্টর ভাস্কেজ তেমন বলার মতো কিছু করেননি গতকালকের ম্যাচে। একটা প্লেয়ারের দিকেই কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গল তাকিয়ে থাকছে গোল করার দিকে, এবং তিনি বারবার ডেলিভার করছেন প্রত্যেকটা ম্যাচে, তিনি হচ্ছেন ক্লেইটন সিলভা। গতকালকের ম্যাচেও 11 মিনিটের মাথায় মোটামুটি ক্লেইটন সিলভা কিন্তু গোল করে এগিয়ে দেন। এবং ক্লেইটন সিলভার যখন বল পাচ্ছেন, ক্লেইটন সিলভা যখন বল নিয়ে এগোচ্ছেন, তখন মনে হচ্ছে ইস্টবেঙ্গল কিছু না কিছু করতে পারে। কখন ক্লেইটন সিলভা একটা ভালো পাস দেবেন, কখন একটা অ্যাসিস্ট করবেন, কখন একটা গোল করবেন, এই জিনিসটার উপরেই কিন্তু গোটা ইস্টবেঙ্গল টিমটা তাকিয়ে থাকছে। ইস্টবেঙ্গলের বাকি প্লেয়ারদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে, যে দায়িত্বটা তারা নিচ্ছেন না। গত কয়েকটা ম্যাচ ধরে সেই ক্লেইটন সিলভাকে যদি আটকে দেয় কোনো টিম, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের গোল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ নন্দা কুমার কোনো ম্যাচে খুব ভালো, কোনো ম্যাচে সেরকম ভালো পারফরমেন্স নয়, খুব ইনকনসিস্টেন্ট। মহেশ নাওরেম সিং সেম জিনিস, কোনো ম্যাচে খুব ভালো, কোনো ম্যাচে ততটাও ভালো না, তো ইনকনসিস্টেন্ট। তো একটা প্লেয়ার ক্লেইটন সিলভার ওপরে যদি সবকিছু নির্ভর করে ইস্টবেঙ্গলের গোল করার জন্য, পাস বাড়ানোর জন্য, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং সৌভিক চক্রবর্তী যে ফর্মে আমরা তাকে কালিঙ্গা সুপার কাপ 2024 পেয়েছিলাম, সেই ফর্ম কিন্তু দেখাতে পারছেন না। আমি জানি না ইস্টবেঙ্গল এইরকম ফুটবল খেলে কিভাবে আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ 6 এর মধ্যে ফিনিশ করতে পারবে। কারণ পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের জামশেদপুর, এবং জামশেদপুর এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। জামশেদপুরের মানজোরো প্লেয়ারটা দারুণ খেলছে, ড্যানিয়েল চিমাচুকু রয়েছেন, তো ভীষণ ভালো ফর্মে কিন্তু জামশেদপুর রয়েছে। এবং জামশেদপুরও এমন একটা টিম, তারাও কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ 6 এ থাকার রেসে রয়েছে, তারাও কিন্তু চেষ্টা করছে। সুতরাং জামশেদপুরও কিন্তু ইজিলি ছেড়ে দেবে না ইস্টবেঙ্গলকে। তো দেখা যাক সেই ম্যাচটাই কি হয়। ইস্ট বেঙ্গল থেকে এক্সপেক্ট করবো তারা ভালো ফুটবল খেলবে। পরের ম্যাচে লালচুং নোংগা ফিরে আসবেন না, নাওরেম মহেশ সিং তিনিও ফিরে আসবেন। তো ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ কিছুটা বাড়বে, এবং তাদের বাকি প্লেয়ারদেরও কিন্তু ভালো খেলতে হবে, তবেই ইস্ট বেঙ্গল ভালো কিছু করতে পারবে, ভালো পারফর্ম করতে পারবে মাঠে। এবং একটা জিনিস আমার গতকালকের ম্যাচে মাথায় ঢোকেনি, সেটা হচ্ছে এত প্লেইং 11-এ চেঞ্জ কেন, স্টার্টিং 11-এ এত চেঞ্জ হচ্ছে কেন? একটা প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় একে অপরের সাথে খেলে, বাট সেই আন্ডারস্ট্যান্ডিংটা প্রত্যেক ম্যাচে চেঞ্জ হচ্ছে কারণ প্লেইং 11 চেঞ্জ হচ্ছে বলে। আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে না কোনো প্লেয়ারের মধ্যেই। সৌভিক চক্রবর্তীর সাথে সাউল ক্রেসপো নেই, ঠিক আছে, সেখানে একটা চেঞ্জ মানা যেতেই পারে, বাট ব্যাক ফোরে এত চেঞ্জ কেন? কোনো ম্যাচে গুরসিমরত সিং গিল, কোনো ম্যাচে নিশু কুমার, কোনো ম্যাচে মন্দার রাও দেসাই, কোনো ম্যাচে আবার মন্দার রাও দেসাই, নিশু কুমার দুজন একসাথে খেলছেন।
কোনো ম্যাচে রাকিব খেলছেন, কোনো ম্যাচে লালচুং নোঙ্গা খেলছেন, কোনো ম্যাচে রাকিবকে বেঞ্চ থেকে পরে আনা হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করছে। কোনো ম্যাচে এডভিন সিডনি ভান্সপল, কোনো ম্যাচে অজয় ছেত্রী। এত চেঞ্জ যদি হতে থাকে একটা স্টার্টিং 11-এর মধ্যে, তাহলে স্বাভাবিকভাবেই সেই টিমটা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না, কারণ আন্ডারস্ট্যান্ডিংটাই তৈরি হচ্ছে না। যেটা কিন্তু আমরা কালিঙ্গা সুপার কাপে 2024-এ দেখিনি। একটা মোটামুটি একটা সেটেলড 11 কিন্তু প্রত্যেকটা ম্যাচেই নামছিল, স্টার্ট করছিল ইস্ট বেঙ্গলের হয়ে। বাট জানি না ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত কি ভেবে গতকালকের ম্যাচে বা তার আগের ম্যাচেও এত চেঞ্জ করেছিলেন আমি জানি না, এবং ফলস্বরূপ কিন্তু ইস্ট বেঙ্গল খুব একটা ভালো ফুটবল খেলতে পারছেন না। কালকে বলা যায় যে লাকের জোরে ইস্ট বেঙ্গল জিতে গেছে, ড্র হলেও কিছু বলার থাকতো না। তো 3 পয়েন্ট পেয়েছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, এবং পরবর্তী ম্যাচগুলো ভালো ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে জিততে হবে, এটাও বলতেই হচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন না তাদের প্রিয় দলের এরকম ফুটবল দেখে, ফুটবলের পারফরমেন্স দেখে। তো দেখা যাক ইস্টবেঙ্গল কি করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমাদের যদি কিছু বলার থাকে, গতকাল আইএসএল এর দুটো ম্যাচ হয়েছে, সেই দুটো ম্যাচ নিয়ে যদি কিছু বলার থাকে, এছাড়াও কোনো প্লেয়ারের, কোনো পার্টিকুলার প্লেয়ারের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।